আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের বিজ্ঞান বিষয়ের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় হলো পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা। আজ আমরা এই অধ্যায় থেকে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর আমরা করব। দেখো, প্রথম প্রশ্ন, মানুষ কিভাবে গাছেদের ওপর নির্ভর করে? এই উত্তরটি তোমরা পাবে 2 নম্বর পেজে। দেখো, 2 নম্বরে মানুষ কিভাবে গাছেদের ওপর নির্ভর করে। প্রথম, এখানে বিভিন্নভাবে নির্ভর করে, তবে আমরা লিখব খাবারের জন্য 1 চাল, 2 আটা, 2 জামা কাপড় তৈরি করার জন্য 1 কার্পাস তুলো, 2 পাট, অন্যান্য জিনিসের জন্য, ওষুধের জন্য, ফুলের জন্য। এইভাবে তোমরা উত্তরটা লিখে নিও। পরের প্রশ্ন, প্রাণীরা কিভাবে গাছেদের ওপর নির্ভর করে? দেখো উত্তরটি, খাবারের জন্য 1 গাছের ফল, 2 গাছের পাতা, বাসা তৈরির জন্য গাছের শাখা, গাছের পাতা, অন্যান্য প্রয়োজনে ছায়া পাওয়ার জন্য, আর 2 রোগ সারানোর জন্য। 3 প্রশ্ন, আলু হলো উদ্ভিদের এখানে অপশান এ মূল, বি কাণ্ড, সি ফল। এখানে উত্তর হবে অপশান এ মূল। 4 প্রশ্ন, আদা হলো উদ্ভিদের মূল, কাণ্ড, ফল। এখানে উত্তর হবে আদা, অপশান বি কাণ্ড। গাজর হলো উদ্ভিদের মূল, কাণ্ড, ফল। এখানে উত্তর হবে অপশান এ মূল। তোমরা 3 নম্বর পেজে দেখো, এই যে ছকটা দেখতে পাচ্ছ, উদ্ভিদের নাম দেওয়া আছে এবং উদ্ভিদের কোন অংশ মানুষ খায়, এখান থেকে উত্তরগুলি লিখতে পারবে। এরপরের প্রশ্ন, কাপড় ড্যাশ তন্তু। এইটা তোমরা পেজ নম্বর হলো 6 নম্বর পেজে দেখো, কাপড়, তারপরে উত্তর হবে সুতো, তারপরে হচ্ছে তন্তু। এখানে কিছু প্রশ্ন আছে, দেখো, সুতির জামা তৈরি হয় যে তন্তু থেকে, সেটা পাওয়া যায় তুলো গাছ থেকে, যার আর এক নাম কার্পাস। তাহলে তুলো গাছের আর এক নাম কি হবে? উত্তরটা হচ্ছে কার্পাস। তারপরে দেখো, তন্তু দিয়ে তৈরি হয় ড্যাশ। তন্তু দিয়ে তৈরি হয় দড়ি, বা দড়ি কি থেকে তৈরি হয়? উত্তর হলো তন্তু। এরপরের প্রশ্ন দেখো খাতায়, পালিশ করতে লাগে অপশান 1 নম্বর অপশান হচ্ছে গদ, 2 কুইনাইন, 3 রজন। এখানে পালিশ করতে লাগে উত্তরটা হবে অপশান 3 রজন। দেখো এখানে বইয়ের মধ্যে লেখা আছে, এটা পেজ নম্বর হচ্ছে 7 নম্বর পেজে দেখো লেখা আছে, পালিশ করার জন্য যে রজন লাগে তাও আসে পাইন বা শালের মতো গাছ থেকে। তাহলে পালিশ করতে লাগে উত্তর হলো রজন। রজন পাওয়া যায় ড্যাশ উদ্ভিদ থেকে। এখানে রজন পাওয়া যায়, তোমরা দেখো উত্তর পাইন গাছ থেকেও লিখতে পারো বা শাল গাছ থেকেও লিখতে পারো। এর পরের প্রশ্ন, রজন কি কাজে লাগে? রজন কি কাজে লাগে? তোমরা এখান থেকে লিখবে, রজন কাঠের জিনিস পালিশ করার কাজে লাগে। পরের প্রশ্ন দেখো, পেন্সিলের দাগ মোছার রবার হলো একটি ড্যাশ পদার্থ। এখানে দেখো লাইনটি, বটগাছ থেকে একটা পাতা বা ডাল ভাঙলে দেখবে সাদা দুধের মতো চটচটে একটা জিনিস বেরিয়ে আসছে। একটা জিনিস বলতে এখানে তরুক্ষীরকে বোঝায়। ওটা আসলে ওই গাছের বর্জ্য পদার্থ। তাহলে প্রশ্নটি আছে তোমার, পেন্সিলের দাগ মোছার রবার হলো একটি ড্যাশ পদার্থ। তোমরা উত্তরটি লিখবে এখানে, উত্তরটা তরুক্ষীর লিখবে। পেন্সিলের দাগ মোছার রবার একটি ড্যাশ পদার্থ, উত্তরটি লিখবে তরুক্ষীর পদার্থ। এটা তোমরা তরুক্ষীর পদার্থ বলে হয় না, এখানে লেখা আছে বর্জ্য পদার্থ। এই যে লেখা আছে দেখো, বর্জ্য পদার্থ, রবার
গাছ থেকে এই রকম যে বর্জ্য পদার্থ বেরোয় তার থেকেই তৈরি হয় রবার। তাহলে উত্তরটি লিখবে তোমরা, পেন্সিলের দাগ মোছার রবার হলো একটি বর্জ্য পদার্থ। পরের প্রশ্ন, পেন্সিলের দাগ মোছার ইরেজার তৈরি হয় ড্যাশ দিয়ে। দেখো এখানে পেন্সিলের প্রাকৃতিক রবার দিয়ে এখনও পেন্সিলের দাগ মোছার ইরেজার তৈরি হয়। তাহলে কি দিয়ে? উত্তরটি হবে প্রাকৃতিক রবার দিয়ে। পরের প্রশ্ন দেখো, ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় ড্যাশ থেকে। ম্যালেরিয়ার ওষুধ এখানে উত্তরটি দেখো, ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় ড্যাশ থেকে। উত্তর হবে কুইনাইন থেকে। পরের প্রশ্ন দেখো 13 নম্বর প্রশ্ন, কুইনাইন পাওয়া যায় ড্যাশ গাছের ছাল থেকে। কুইনাইন পাওয়া যায় এখানে কোন গাছের ছাল থেকে? সিংকনা গাছের ছাল থেকে। তাহলে উত্তর হবে সিংকনা। এর পরের প্রশ্ন, কুইনাইনের উৎস ও কাজ লেখো। কুইনাইনের উৎস হিসেবে তোমরা লিখতে পারবে, কুইনাইনের উৎস হলো সিংকনা গাছের এক ধরনের বর্জ্য পদার্থ। আর কি কাজে লাগে এটা লিখবে, ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় কুইনাইন থেকে। এর পরের প্রশ্ন, গাছেরা খাবার তৈরি করার সময় ড্যাশ গ্রহণ করে আর ড্যাশ ত্যাগ করে। উত্তরটি তোমরা লিখবে, দেখো গাছেরা খাবার তৈরি করার সময় কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন ত্যাগ করে। পরের প্রশ্ন 16 নম্বর প্রশ্ন দেখো, কুইনাইন হলো সিংকনা গাছের এক ধরনের ড্যাশ পদার্থ। এখানে উত্তরটি দেখো লেখা আছে, কুইনাইন হলো সিংকনা গাছের এক ধরনের বর্জ্য পদার্থ। এর পরের প্রশ্ন দেখো লেখা আছে, কাঠ পালিশ করার জন্য যে রজন লাগে সেটি উদ্ভিদের কোন অংশ? এই উত্তরটি হবে সেটি উদ্ভিদের কাণ্ডের অংশ। দেখো আমি ছকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি বইয়ে, এখান থেকে তোমরা উত্তরটি লিখতে পারবে। দেখো কাঠ পালিশ করার জন্য এখানে কোন উদ্ভিদ থেকে পাই? শাল বা সেগুন থেকে পাই। আর উদ্ভিদের কোন অংশ থেকে পাই? উদ্ভিদের কাণ্ডের অংশ থেকে পাই। তাহলে প্রশ্নটি দেখো কি লেখা আছে, কাঠ পালিশ করার জন্য যে রজন লাগে সেটি উদ্ভিদের কোন অংশ? সেটি উদ্ভিদের কাণ্ডের অংশ। এর পরের প্রশ্ন দেখো, পরাগ মিলন কাকে বলে? পরাগ মিলনের সাহায্যকারী দুটি প্রাণীর নাম লেখো। দেখো পেজ নম্বর 8, উত্তর কি লেখা আছে, অনেক প্রাণী তাদের খাবার সংগ্রহ করে ফুল থেকে, আর সেই সময় তাদের দেহের নানা অংশ লেগে যায় ফুলের পরাগরেণু, দেহের নানা অংশে লেগে যায় ফুলের পরাগরেণু। এই প্রাণীরা যখন অন্য কোনো ফুলে গিয়ে বসে তখন পরাগরেণু ওই ফুলে এসে পড়ে। এই প্রক্রিয়াটারই নাম হলো পরাগ মিলন। আর পরাগ মিলনের সাহায্যকারী প্রাণী হিসেবে তোমরা এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো এটি মৌমাছির ছবি, এটি প্রজাপতির ছবি, আর এই যে ছবিটা দেখতে পাচ্ছ একটা পাখির ছবি, এটা হচ্ছে মৌটুসি পাখি। তাহলে পরাগ মিলনের সাহায্যকারী প্রাণীদের নাম তোমরা এখানে 3টি লেখা আছে, যে কোনো 2টি তোমরা বলতে পারবে। তাহলে প্রথমটি হচ্ছে মৌমাছি, দ্বিতীয় হলো প্রজাপতি, আর 3 হচ্ছে মৌটুসি পাখি। পরের প্রশ্ন দেখো, 19 নম্বর প্রশ্ন, ফল আর বীজ কিভাবে দূরে দূরে ছড়িয়ে পড়ে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের আমি পার্ট 2-এ বলে দেব। এরপরে দেখো 20 নম্বর প্রশ্ন, অ্যাজোলাকে সার বলা হয় কেন? অ্যাজোলাকে সার বলা হয় কেন? এই উত্তরটি তোমরা 10 নম্বর পেজে পাবে। দেখো
এখান থেকে তোমরা লিখবে অ্যাজোলা এক ধরনের পানা, এদের পাতার মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া আছে যারা বাতাসের নাইট্রোজেনকে বেঁধে ফেলতে পারে। তাতে অ্যাজোলার উপকার হয় কারণ সারের জন্য নাইট্রোজেন লাগে, আর অ্যাজোলা তার পাতায় ওই ব্যাকটেরিয়াকে থাকবার জায়গা দেয়। এতে দুজনেরই বোঝাপড়া থাকে, দুজনেই উপকার পায়, তাই অ্যাজোলাকে সার বলা হয়। এখানে আরেকটি প্রশ্ন আছে, দেখো এই প্রশ্নটার ক্ষেত্রেও তোমরা পুরোটা লিখতে পারবে। অ্যাজোলা থাকলে জমিতে সার দিতে লাগে না কেন? যদি এই প্রশ্নটি থাকে তাহলে তোমরা কি করবে, এখান থেকে উত্তরটি লিখবে। আসলে অ্যাজোলা থেকে এখানে আসলে অ্যাজোলা এক ধরনের পানা, এখান থেকে উত্তরটি কতটা লিখতে পারবে। এই দেখো এখানে দুজনেই উপকার পায় এত পর্যন্ত লিখবে। লেখার পর লিখে দেবে তাই অ্যাজোলা থাকলে জমিতে সার দিতে লাগে না। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে 21 নম্বর প্রশ্ন, মিথজীবিতা কি? উদাহরণ দাও। মিথজীবিতা কি? দেখো এখানে উত্তরটি লেখা আছে প্রকৃতিতে এই ধরনের সম্পর্ক। এখানে যখন তোমরা খাতায় উত্তরটি লিখবে এইভাবে লিখবে, প্রকৃতিতে যে ধরনের সম্পর্কে, এর জায়গায় তোমরা বলবে যে। প্রকৃতিতে যে ধরনের সম্পর্ক দুই বা তার বেশি জীব একে অপরকে সাহায্য করে বেঁচে থাকে সেটাই হলো মিথজীবিতা। উদাহরণ হিসেবে তোমরা বলতে পারো গোবক এবং গরুর সম্পর্ক, সাগর কুসুম এবং ক্লাউন মাছের সম্পর্ক। তারপরে দেখো পিঁপড়ে এবং জাব পোকার সম্পর্ক। এইভাবে তোমরা যে কোনো একটি সম্পর্কের উদাহরণ তুলে দিতে পারো। পরে 22 নম্বর প্রশ্ন দেখো, গরু ও গোবকের কি প্রকার সম্পর্ক বুঝিয়ে দাও। দেখো এটা পেজ নম্বর 11। গরু এবং গোবকের যে সম্পর্কটি আছে কি লিখবে, গরুরা হাঁটার সময় ঘাসের মধ্যে থাকা নানা পোকামাকড় উড়ে যায়, যা গোবকের খাদ্য। অনেক সময় এরা আবার গরুর গায়ে বসা পোকাদেরও খায়। এত পর্যন্ত হবে উত্তরটা, গোবক এবং গরুর মিথজীবিতার যে সম্পর্ক আছে। এরপরে দেখো প্রশ্ন 23 নম্বর, সাগর কুসুম মিথজীবিতার সম্পর্ক গড়ে তোলে। এখানে অপশানের মধ্যে আছে গরুর সঙ্গে, 2 শালিকের সঙ্গে, 3 সন্ন্যাসী কাঁকড়ার সঙ্গে। তাহলে সাগর কুসুমের সঙ্গে একদম শেষে দেখো লেখা আছে সাগর কুসুম সন্ন্যাসী কাঁকড়া। তাহলে সাগর কুসুম মিথজীবিতার সম্পর্ক গড়ে তোলে অপশান সি, সন্ন্যাসী কাঁকড়ার সঙ্গে। এর পরের প্রশ্ন আমি পার্ট 2-এ তোমাদের দিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো।